এমন এক জায়গা যেখানে ইতিহাস আজও জীবন্ত, যার ছত্রে ছত্রে নবাবী ইতিহাসের সাক্ষ্য ছড়িয়ে কালের প্রকোপে তার অনেকগুলোই ভেঙে পড়লেও মুছে যায়নি আজও। হয়তো তাদের আনাচে কানাচে আজও লেগে কত কত যুদ্ধ, কত কত ষড়যন্ত্রের দাগ। চলো আজ তোমাদের নিয়ে যাব এক সময়ের বাংলা, বিহার, ওড়িশার রাজধানী, নবাবের শহর মুর্শিদাবাদের লালবাগ। আজকের পর্বে কর্ণ সুবর্ণ থেকে শুরু করে হাজারদুয়ারি, ইমামবাড়া, জগৎ শেঠের বাগানবাড়ি, শতাব্দী প্রাচীন মন্দির, মসজিদ, প্রাসাদ, পলাশির প্রান্তর, বাদশাহী কবর, কি নেই। আমাদের এই মুর্শিদাবাদ ইতিহাস প্রেমীদের কাছে সোনার খনির চেয়ে কোনো অংশে কম কিছু নয়। শুনলে আশ্চর্য হবে, এক সময়ের পৃথিবীর ধনীতম বাণিজ্য কেন্দ্র ছিল এই মুর্শিদাবাদ। জানি না কেন মেইনস্ট্রিম টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আজও মানুষের প্রথম পছন্দের তালিকায় আসে না, এত সব রসদ থাকা সত্ত্বেও। তবে এবার বোধহয় আসার সময় এসেছে। কেন? চলো সে গল্পই না হয় বলি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ভ্লগ। অনেক দিনের ইচ্ছে যে নবাবের শহরটাকে একটু ঘুরে দেখব। তো আমার এক দাদা, যার মুর্শিদাবাদে হোটেল আছে, তো তার সাথে আমার অনেকদিন কথা হতো। তো দাদা বললো তুমি দেখতে চাও, চলে এসো। তো আমি চলে আসিনি, দাদা চলে এসছে আমায় নিতে। এই যে হ্যালো অমিত দা, গুড মর্নিং। আশা করছি দারুণ একটা সফর হবে। আর মা বাবা ছাড়তে এসছে। এই যে চলো টাটা, যাই, সাবধানে থেকো, টাটা টাটা, আসি আসি, টাটা। অমিতদার সাথে তো তোমাদের আলাপ করালাম, আমার পেছনে আরো এক অমিতদা বসে আছে। এই যে তো অমিতদা একজন ইন্টেরিয়ার ডিজাইনার, দীর্ঘদিন বাইরে মানে কাতার, দুবাই এইসব জায়গায় কাজ করেছে। এবং অমিতদার হোটেলের ডিজাইন এই দাদার করা ইন্টেরিয়ার। আমাদের আজকের গন্তব্য মুর্শিদাবাদের লালবাগ। বাই রোড কলকাতা থেকে কৃষ্ণনগর হয়ে NH-12 ধরে গেলে 241 কিলোমিটার, সময় লাগে ওই 5.5 ঘন্টা মতো। আর বর্ধমান হয়েও যাওয়া যায়, সেক্ষেত্রে সময় লাগে 6.5 ঘন্টা। দূরত্ব 271 কিলোমিটার প্রায়। তবে তোমরা যারা ট্রেনে যেতে চাও, খুব কম খরচেই মুর্শিদাবাদ আসতে পারো। ট্রেনের ডিটেলস যাচ্ছে স্ক্রিনে, দেখে নিও। তবে এই রোড জার্নির ব্যাপারটাই আলাদা। কখনো একের পর এক জলকর, আবার কখনো দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেতকে পাশ কাটিয়ে আমরা এখন চলেছি আমাদের প্রথম দ্রষ্টব্য, 7ম শতাব্দীর রাজা শশাঙ্ক ও গৌড় রাজ্যের তৎকালীন রাজধানী কর্ণ সুবর্ণে। এইসব জায়গায় এলে না মনে হয় যে আমরা কি কিছু আছে, অথচ কি হারিয়েছি। আমাদের ইতিহাস কত সমৃদ্ধ ইতিহাস ছিল। সেই ইতিহাস মানে গোটা বঙ্গদেশ, তখন তো অবিভক্ত বাংলা, সেই বঙ্গদেশের রাজধানী ছিল কিন্তু এই কর্ণ সুবর্ণ। আর এইটা হচ্ছে রক্তমৃত্তিকা মহাবিহার, যেখানে হর্ষবর্ধনের সময় হিউয়েন-সাং এসেছিলেন এবং তার বর্ণনায় এই মহাবিহারের কথার উল্লেখ আছে আর কি। এইটুকু এক্সক্যাভেশন করা হয়েছে। আমি জানি না কোনো অজ্ঞাত কারণে আর এক্সক্যাভেশন করা হয়ে ওঠেনি, হয়তো। আমার মনে হয় করা উচিত। এগুলো আমাদের ইতিহাস, আমাদের সোনার ইতিহাস। অ্যাকচুয়ালি লোকাল মানুষরা এই জায়গাটাকে কানা সোনা বলতো, কান এবং সোনার কান, সেই থেকে কর্ণ সুবর্ণ। এবং সেই সময়ের বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই কর্ণ সুবর্ণ। অবাক লাগে, মানে আমাদের ইতিহাসকে আমরা বড্ড অবহেলা করি, বড্ড অবজ্ঞা করি। এতটা করা উচিত নয়। যাই হোক, ওয়েদারটা দারুণ। আমার সামনে আমি যে কালো মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি নামলো বলে, আর কিছুক্ষণের মধ্যেই ঝেপে আসবে বৃষ্টি। এলো তাই আমরা এখন বহরমপুরের পথে এগোচ্ছি। এই নদীটাকে চিনতে পারছো? আমাদের গঙ্গা এখানে নাম পাল্টে ভাগীরথী হয়েছে। 1704 সালে বাংলা, বিহার, ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ নগর পত্তনের সময় এই বহরমপুর ছিল রাজধানীর দক্ষিণে একটি ছোট্ট গ্রাম। গ্রামটার পূর্ব ও পশ্চিম দুদিক দিয়েই ভাগীরথী নদী প্রবাহিত ছিল। সে সময় গ্রামটায় 700 ঘর ব্রাহ্মণ বাস করত।
তাই স্থানটির নাম হয় ব্রহ্মপুর। পলাশীর যুদ্ধর পর ইংরেজ আমলে বহরমপুর শহরের পত্তন ঘটে। নিজেদের দরকারেই পলাশীর যুদ্ধের পর এই এলাকাতে সেনানিবাস তৈরি করে ইংরেজরা। নতুন নবাব মীর জাফর আলী খান ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রহ্মপুর মৌজায় 400 বিঘা জমি দান করেন। 1765 সালে বহরমপুর ক্যান্টনমেন্টের সূচনা হয়। পরে ইংরেজদের উচ্চারণের গুণে এই ব্রহ্মপুরই হয়ে যায় বহরমপুর। চলো এবার তোমাদের নিয়ে যাব কসিমবাজার রাজবাড়ি। সেই রাজবাড়িটা যে কি রাজার হালে আছে একটু তোমাদের না দেখালেই নয়। আমরা আমাদের হেরিটেজের এইভাবে সংরক্ষণ করছি। পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন চামচিকে, পাখি, বাদুড় এইসবের বাসা। কি অবস্থা! এই হচ্ছে কাসিমবাজার রাজবাড়ি, বা শ্রীপুর প্যালেস বলা হতো। শ্রীপুর প্যালেস পরিদর্শন বন্ধ। আমাদের হেরিটেজ, আমাদের ইতিহাস ঝরে ঝরে পড়ছে। ওই যে তোমরা এখন ভিডিও দেখো না, কি সব ঝরে ঝরে পড়ে, অ্যাকচুয়ালি ঝরে ঝরে পড়ছে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের রুচিবোধ। এখানে প্রচুর পাখি আছে, ভেতর থেকে পাখিরা, প্রচুর পাখি আছে। পাখিরা উঠছে, দেখো কত। তাও ভালো, ওদের কাজে লাগছে, আমাদের তো কাজে লাগলো না। ফাইনালি অনেক ঘুরে চলে এসেছি আমাদের আজকের আস্তানায়, অমিতদার হোটেল, হোটেল প্যালেস ভিউ। এই যে বাইরে থেকে তো দারুণ লাগছে। চলো ভেতরে যাওয়া যাক, অ্যামেনিটিস কি কি, ঘর কেমন, সার্ভিস কেমন, সব দেখাবো। দাদা বলে নয়, যেটা আমার মনে হবে সেরকমই দেখাবো। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে না, এটা অনেকটা সেরকম। এই লালবাগ চত্বরে এরকম মানের একটা হোটেলের ভীষণ ভীষণ দরকার ছিল, মুর্শিদাবাদের স্বার্থে, ইতিহাসের স্বার্থে। আর সেই দায়িত্বটাই অমিতদা নিজের কাঁধে এভাবে তুলে নিয়েছে দেখে সত্যিই প্রাউড ফিল হচ্ছে। রিসেপশনটা দেখে বুঝতে পারছো ঢোকার এন্ট্রান্স যদি এত ভালো হয়, ঘরগুলো কিরকম হবে না জানি। তো যাই হোক, ঢুকতে ঢুকতেই তোমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হবে। এই যে ভাই দাঁড়িয়ে আছে, থ্যাংক ইউ। আমার খুব পছন্দের লালবাগ চত্বরের বেস্ট হোটেল, হোটেল প্যালেস ভিউ। হাজারদুয়ারি থেকে এর দূরত্ব মাত্র 250 মিটার। থ্যাংক ইউ। চলো, যথারীতি যা এক্সপেক্ট করেছিলাম রুমে ঢুকেও সেটাই পেলাম। অত্যন্ত রুচিশীল একটা রুম, ভীষণ কোজি একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। একটু দেখাই, এই হচ্ছে দরজা। ঢুকেই নিচে এখানে তোমরা লাগেজ রাখতে পারবে, এখানে জিনিসপত্র রাখার জন্য এদিকে একটা কাবার্ড আছে, এদিকে আছে, এখানে জামা কাপড়ও রাখতে পারবে। এখানে ডাস্টবিন রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম পরে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, একটা কিং সাইজ খাট যেখানে 3 জন শুতে পারবে। এত চওড়া খাট, 6x7 তো অবশ্যই। কি সুন্দর টেক্সচার দেখো ওয়ালের, একটা দারুণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আঁকা ছবি, ড্রয়িং, খুব ভালো লাগছে দেখতে। এদিকে একটা গ্লাস উইন্ডো যেটা বিরাট চওড়া এবং লম্বা, দেখে বোঝাই যাচ্ছে। এদিকে যদি ঘোরাই, 2টো চেয়ার, একটা ডেস্ক, টিভি, ওখানে রয়েছে রাউটার মানে স্ট্রং ওয়াইফাই কানেকশনের জন্য, দুদিকে 2টো ল্যাম্পশেড ঝুলছে, ওখানে ইলেকট্রিক কেটেল, 2খানা কাপ রয়েছে, চায়ের স্যাশে রয়েছে, চা রয়েছে, কফি রয়েছে, এদিকে ইন্টারকম রয়েছে, এখানে আমার জিনিসপত্র রয়েছে। আর যদি এদিকে আসি, এখানে এটা কিন্তু যেহেতু একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম তাই এগুলো দেওয়া। আর এইদিকে রয়েছে
প্রসাধনের জন্য আয়না। কিন্তু আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ওয়ালটা আর এই ছবিটা, অসাধারণ সিলেকশন। ফ্যান রয়েছে, এসি রয়েছে, তো যার যেটা সুইটেবল তোমরা সেটা চুজ করো। আমি একটু ভিউটা দেখাই। এখান থেকে এই পুরোটা কাঁচ, এদিকে পুরোটা উইন্ডো। এখানে কিন্তু উইন্ডো খোলা যায়, তো ক্লস্ট্রোফোবিক যাদের লাগে তাদের কিন্তু অসুবিধা নেই, এটা চাইলে তুমি খুলে দিতে পারো। এবার ওয়াশরুমের পালা। এই হচ্ছে ওয়াশরুম, কতটা স্পেশিয়াস দেখো। এদিকে ওয়েস্টার্ন কামোড রয়েছে, সেন্ট্রালাইজড গিজার, এখানে শাওয়ার দেখতে পাচ্ছি, এদিকে বেসিন, আয়না, এদিকে জামা কাপড় রাখার র্যাক। এক্সপেক্টেড এরকম একটা রুম, তার ওয়াশরুমটা যে চরম হবে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতেই পারে না। দারুণ দারুণ, খুব ভালো। এই হলো হোটেলের ছাদ থেকে রাত্রের ভিউ। ওই যে হলুদ বিল্ডিংটা দেখছো, ওটাই কিন্তু হাজারদুয়ারি। সন্ধ্যায় দুই অমিতদার সাথে হোটেলের রেস্তোরাঁয় বসে দারুণ আড্ডা দিলাম। মোট কথা লালবাগ এলে যদি সব রকম সুবিধা সহ একটা প্রিমিয়াম হোটেলে থাকতে চাও, হোটেল প্যালেস ভিউকে নিশ্চিন্তে চুজ করতে পারো। অর্ডার দিয়েছি এগ চিকেন ফ্রাইড রাইস, প্যান ফ্রাইড চিলি ফিশ। তো অমিতদা বললো আমাদের চিকেন উইথ গার্লিক সস, সেমি গ্রেভি, তো সেটাও খেয়ে দেখ কেমন। তো অর্ডার করেছি, খাচ্ছি, আর সাথে গ্রিন স্যালাড আছে। খেয়ে দেখি কেমন, মানে দেখে তো খুব লোভনীয় লাগছে। অথেন্টিক প্যান ফ্রাইড চিলি ফিশ। আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে কলকাতায়, মানে চার দিয়ে আমার অফিসের সামনেই, ক্রিস্টাল চিমনি। একদম সেই ফ্লেভার, একদম সেই ফ্লেভার, খুব ভালো। ঘড়ি বলছে 7:28। অমিতদা প্রায় এসে গেছে, আমরা এবার বেরোবো। নবাবের শহর, ইতিহাসের শহর মুর্শিদাবাদকে যতটা তুলে ধরা যায় তোমাদের সামনে, এখানে আসলে কি কি দেখার জিনিস আছে বা কতটা ইতিহাসকে ছোঁয়া যাবে, সব তুলে ধরবো মুর্শিদাবাদের গল্পে। চলো যাওয়া যাক। তবে তার আগে পেট পুজো মাস্ট। ব্রেকফাস্টে পুরি, সবজি, ফ্রুট জুস, স্লাইসড ফ্রুটস আর কফি ছিল। এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো ফাইনালি আমাদের সফর শুরু। প্রথম গন্তব্য নান আদার দ্যান হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। ইতিহাস বলছে আগে এর নাম ছিল বড় কুঠি। 1000টা দরজা থাকায় পরে এর নামকরণ হয় হাজারদুয়ারি, যার 900টা দরজা আসল, বাকি 100টি নকল। এখন এই হাজারদুয়ারি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সব থেকে বড় মিউজিয়াম বা সংগ্রহশালা। 1829 থেকে 37 সালে কর্নেল ডানকান ম্যাকলার্ডের তত্ত্বাবধানে আমাদের নবাব নাজিম হুমায়ুন যা তৎকালীন সময়ে 16.5 লক্ষ টাকা ব্যয় করে এটি নির্মাণ করেছিলেন। এই মিউজিয়ামের ভেতরে 1000 বছর পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনও রক্ষিত রয়েছে। এছাড়া নবাব, রাজা, ব্রিটিশদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, বস্তু, অসম্ভব সুন্দর সুন্দর তৈলচিত্র, ঝাড়বাতি, চোখ ধাঁধানো সব জিনিসের ঠাসা এই মিউজিয়াম। এই যে স্তম্ভটা দেখছো, এটা হলো ঘড়িঘর। এই ঘড়িঘর নির্মাণ করেছিলেন হুমায়ুন যার ছেলে ফেরাদুন যা 1847 সালে। ঘড়ির যে কাঁটাটা, ডায়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এটা গঙ্গার দিকে, অর্থাৎ এই দিকটাতে গঙ্গা রয়েছে। তৎকালীন সময়ে যে বণিক শ্রেণীর মানুষেরা যখন এই নদীপথ দিয়ে যেতেন, তখন নদী থেকে তারা এই ঘড়িটা দেখে সময় নির্ধারণ করতে পারতেন। আর ওই হলো ইমামবাড়া, ইমাম হাসান হোসেনের স্মৃতি বিজড়িত স্থান। বাড়া মানেই বাড়ি। আগে এখানে একটা কাঠের ইমামবাড়া ছিল, তা আগুন লেগে পুড়ে যাওয়ার পর 1847 সালে নবাব নাজিম ফেরাদুন যা, মানে যিনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন, তার ছেলে ওটি নির্মাণ করেছিলেন। ওই যে মাঝের গম্বুজটা দেখছো, একে বলে মদিনা। এখানে মক্কার মাটি, ইমাম হাসান হোসেনের হাতের ছাপ, পায়ের ছাপ ও পবিত্র কোরআন রাখা রয়েছে। ওই ইমামবাড়ার ভেতরে আপনি মহরমের সময় 10 দিনের জন্য প্রবেশ করতে পারবেন। মনে রাখতে হবে, আমাদের ক্যালেন্ডারে যদি 10 তারিখ মহরমের ছুটি হয়, তাহলে তার আগে ঠিক 9 + 10 মানে 10 দিন, ছুটির পরে 10 দিন নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। আর এই যে বিরাট কামানটা দেখছো, এর নাম বচ্চোওয়ালি তোপ। শোনা যায় এই কামান যখন গর্জে উঠত, প্রসূতি মহিলারা সন্তান প্রসব করে ফেলতেন। সেই থেকে এর নাম বচ্চোওয়ালি তোপ। মুর্শিদাবাদ এসছি এটা জানাতেই আবুল ও চলে এসেছে 2.5 ঘন্টা জার্নি করে, উইথ আবুলের বন্ধু এবং ভাই।
আর ও এতটাই পাগল, যতবারই দেখা হয় কিছু না কিছু নিয়ে আসবে, এত বারণ করে। এই যে হাতে আবার কি সব নিয়ে এসছে। থ্যাংক ইউ। কি বলি পাগলটাকে। এই দেখো, আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটির মধ্যে ঢুকলাম। আর ওই যে বাঁদিকে যে নদীটা দেখছো, ওটা হুগলি নদী। আর এই যে জিয়াগঞ্জ, এই নামটাও খুব চেনা চেনা লাগছে, তাই না? ঠিক ধরেছ, আমাদের দেশের গর্ব অরিজিৎ সিং এর বাসস্থান এই জিয়াগঞ্জেই। চলো, যদি সুযোগ পাই সেটাও দেখাবো। এই হলো অরিজিৎ সিং এর বাড়ির গেট। আমরা কিন্তু জানি না আমরা এখন কোথায় যাচ্ছি, গাইড ভাই যেভাবে বলছে আমরা সেভাবেই যাচ্ছি। আপাতত জিয়াগঞ্জের সদরঘাটে এসেছি। গঙ্গা, সেই গঙ্গা যেটা আমাদের ওখানেও বয় আর কি। এই যে পুরো প্ল্যাটফর্মটা দেখছো, এখানে কিন্তু দুটো বড় বড় নৌকো এবং এইভাবে টোটো গাড়ি সব উঠছে, মানে বেসিক্যালি ভেসেল হয়ে গেছে আর কি। দারুণ সিস্টেম। এই যে আবুলের গাড়ি। আমরা যাচ্ছি কোথায়? পরে যাচ্ছি আজিমগঞ্জ ঘাটে নামবো। নামার পর আমরা ঐতিহাসিক রানী ভবানীর বড়নগর যাব, যাকে বাংলার বেনারস বলা হয়, যেখানে চার বাংলা, জোর বাংলা, ভবানীশ্বর, রাজরাজেশ্বরী প্রভৃতি মন্দির কালের গতিতে আজও তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এই হলো আজিমগঞ্জের পাড়। তবে যেটা দেখবো বলে একদমই আশা করিনি, আজিমগঞ্জের রাজবাড়ি এখন পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর পোস্ট অফিসের দখলে। ব্যাপারটা খুব কিউট না? গাইড দাদা বললেন এটা আরো একটি রাজবাড়ি। এই চত্বরের প্রতিটা গলির বাঁকেই যেন কিছু না কিছু রয়েছে। দেখে সত্যি অভিভূত হয়ে যাচ্ছি। বারবার মনে হচ্ছে, ইস, কয়েকশো বছর আগে এই জায়গাটা ঠিক কেমন ছিল একটাবার যদি দেখতে পেতাম। আমরা চলে এসেছি চার বাংলা মন্দির, চার বাংলা টেম্পল বলা হয়। এই হচ্ছে গঙ্গা বইছে, এই হচ্ছে চার বাংলা টেম্পল। এই জায়গাটার নাম বড়নগর বা বরানগর, যা বাংলার বেনারস নামেও পরিচিত। স্থাপনকর্তা ছিলেন রানী ভবানী। রানী ভবানী তার কন্যাকে নিয়ে একবার বেনারস যান তীর্থযাত্রায়, কিন্তু তাকে এতটাই বাধার সম্মুখীন হতে হয় সেই যাত্রায় যে ফিরে এসে মনস্থির করেন তিনি এখানেই বেনারস গড়ে তুলবেন। সেই মতো কাজও শুরু করেছিলেন, কিন্তু কিরিটেশ্বরী মন্দিরের পাণ্ডারা বেনারসে এই কথা জানাতেই বেনারস থেকে পণ্ডিতরা আসেন এবং রানী ভবানীকে এই কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। সেই কথা মেনে নিয়ে রানী ভবানী মন্দির নির্মাণের কাজ বন্ধ করে দেন। তাই আজও একটি মন্দির অসমাপ্ত হয়ে রয়ে গেছে। আজ এই মন্দিরকেই চার বাংলা মন্দির বলে। কথিত রানী ভবানীর মেয়ে তারাসুন্দরীকে সিরাজদৌল্লা লাভ করার চেষ্টা করেছিলেন। তৎকালীন সময়ে এখানে রানী ভবানীর যে প্যালেস ছিল, সেই প্যালেসের পশ্চিমের বারান্দাতে গঙ্গার তীরে রানী ভবানীর মেয়ে নাকি চুল শুকাচ্ছিল পড়ন্ত রৌদ্রে, এবং সিরাজদৌল্লা তার বন্ধু বান্ধবদের নিয়ে দলবল নিয়ে পানসি নৌকাতে করে যাচ্ছিলেন। তখন তিনি নাকি তারাসুন্দরীকে দেখতে পান এবং দেখতে পাওয়ার পর তাকে লাভ করার ইচ্ছা প্রকাশ করেন। এই নিয়ে রানী ভবানীর সঙ্গে তার একটা মনোমালিন্য তৈরি হয়, যার ফলশ্রুতি পলাশির যুদ্ধ। মনে রাখতে হবে, পলাশির যুদ্ধে কিন্তু লোকে মির্জাফরকে বিশ্বাসঘাতক বলে, কিন্তু একাই মির্জাফর না, অনুরূপভাবে রানী ভবানীও তাদের দলের একজন। এই রানী ভবানীর যে আমবাগান ছিল, যে আমবাগানটার নাম ছিল লক্ষ্যবাগ, সেই লক্ষ্যবাগে আমবাগানে পলাশির যুদ্ধ হয়েছিল বলা হয় না? সেই রানী ভবানীর আমবাগানে, যেখানে 1 লক্ষ আমের গাছ ছিল, সেই বাগানে যুদ্ধ হয়েছিল। এবং রানী ভবানী কিন্তু সিরাজদৌল্লার বিরুদ্ধের লোক ছিলেন, এবং এই মন্দিরগুলো পলাশির যুদ্ধের আগে তৈরি। এবং নবাবদের আন্ডারে যত জমিদার ছিলেন, তার মধ্যে এরা সর্ববৃহৎ জমিদার, যাদের তৎকালীন সময়ে 1 কোটি টাকা রাজস্ব আদায় হতো। ভেবে দেখবেন, 1 কোটি টাকা রাজস্ব আদায় হতো। যত দেখছি বিশ্বাস করো অবাক হয়ে যাচ্ছি যে আজ থেকে এত বছর আগে আমাদের বাংলার স্থাপত্য শিল্প কত উন্নত ছিল, মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এখন এসেছে জোর বাংলা মন্দিরে। এইটুকু জায়গায় মন্দিরটা বানানো, কিন্তু কি অপূর্ব স্থাপত্য কলা, কি অপূর্ব শিল্প। আমরা যে মৃৎশিল্পে কত উন্নত ছিলাম
এই মন্দির, এই ইতিহাস তার সাক্ষ্য বহন করে আজও। এই প্রত্যেকটা টালিতে একটা করে গল্প, প্রত্যেকটা টালিতে একটা করে গল্প বর্ণনা করা আছে। মানে ভাবা যায় না, জাস্ট কত ছোট ছোট টালি, তার মধ্যে কত ডিটেলিং, আলাদা আলাদা। আর এই ইতিহাস আমরা হারিয়ে ফেলছি, মানে অবজ্ঞা অবহেলা, মানে আমি কি বলবো আমি জানি না। যদি এই ভিডিওগুলো একটু সচেতনতা বাড়ায়, যদি আমার ভিডিও দেখে কিছু মানুষ এখানে আসেন এবং এই জায়গাটা একটু পরিচিতি পায়, মানে আরও কিছু মানুষ, অলরেডি কিছু মানুষ তো নো ডাউট জানেন, কিন্তু যদি আরও কিছু মানুষের কাছে পৌঁছায় যারা এই সব বিষয়ে, ইতিহাস, সংস্কৃতি, রুচি যাদের রয়েছে, যারা সংস্কৃতি মনস্ক, তো আমার এই ভিডিও বানানোর পারপাসটা সার্থক হবে আর কি। চলো আরো কিছু দারুণ চিত্র তোমাদের দেখাই। এই মন্দিরটাও শতাব্দী প্রাচীন মন্দির, কিন্তু মন্দিরের হাল দেখছো। সংস্কারের জন্য লোক এসেছিল, কিন্তু এই মন্দিরের জমি একজন জবরদখল করে সেই সংস্কারের কাজ বন্ধ করে দেয়। এই যে মন্দির, এই ইতিহাস, যারা ইতিহাসকে অস্বীকার করে তাদেরকে আমি মানুষ বলে মনে করি না। এই জমিটা সরকারি জমি, কিন্তু কেউ একজন দাবি করে এই জমিটা তার, এবং সেই যে মন্দির রক্ষণাবেক্ষণের জন্য ইট বালি পাথর এসেছিল, কিন্তু তাও করতে দিচ্ছে না, ঝামেলা করছে, মেরে ভাগিয়ে দিয়েছে। ইট বালিগুলো নিয়ে নিয়েছে। হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি থেকে এটা করতে চেয়েছিল, মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে, কিন্তু এই জমিটা একজন হিন্দু, সে বলছে আমার, আর না এইটা ভুল হচ্ছে, মানে সরকারের, মানে এইটাই ভুল হচ্ছে। হিন্দু মুসলমানের ব্যাপার নয়, মানুষ অমানুষের ব্যাপার। হ্যাঁ ঠিক ঠিক, মানে হিন্দু মুসলমান, জমি হিন্দু মুসলমানের হয় না। এই যে পাশে, এখানে ওনারা জাতে মুসলিম পরিবার, কিন্তু ওনারা চাইছেন এই মন্দিরটা ভালো থাকুক, এই মন্দিরটা হোক। ঠিক, এই জমিটা তিনি যাতে হয়তো হিন্দু, কিন্তু হিন্দু মুসলিম এখানে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে শিক্ষিত অশিক্ষিত, মানুষ অমানুষের। গল্পের এখানেই শেষ নয়, আরো উদাহরণ আছে। তখন এই দুই পাশে দুটো মন্দির আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে একটি গেট ছিল, হ্যাঁ, গেটে নিচু হয়ে প্রবেশ করতে হতো গোপাল মন্দিরে, হ্যাঁ। ভেতরে মন্দির ছিল। 2000 সালে যখন বন্যা হলো, রাস্তাঘাটে কাদা হয়ে যাচ্ছিল, তাই ওই মন্দিরগুলোকে ভেঙে এইগুলোতে পেতে দেওয়া হয়েছে। এই ঢালাই যে দেখছেন, এই তলায় এগুলো পাতা আছে। আগে যে পিছনে মাঠটা দেখছেন, ভালো করে দেখুন পিছনে মাঠটা এখন কাদা হয়েছে স্যার, আর আগে মাঠটার জলটা গঙ্গায় নেমে যেত। ওই যে বাঁধের মতো সাইকেল গুলো চলে আসছে, এই উঁচুটা করা হয়েছে এইগুলো ভেঙে। আর এই রাস্তা, এই মন্দির ভেঙে এই রাস্তা, ঘটনা আমার নিজের চোখে দেখা। আমার তো শুনেই গা জ্বলছে। তোমাদের কিছু মনে হচ্ছে না? বুঝতে পারছো কিভাবে আমরা আমাদের ইতিহাসকে ভেঙে চুরে আক্ষরিক অর্থেই মাটিতে মেশাচ্ছি? তবে এই চিত্রের বিপরীত উদাহরণও আছে। এই ভবানীশ্বর মন্দির, বরানগরের সবচেয়ে উঁচু চুন ও বালির মন্দির। 1755 সালে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী এই মন্দির নির্মাণ করেন। এর গম্বুজটি দেখলে মনে হয় যেন একটা পদ্ম ফুল উল্টে রাখা। এএসআই এর তত্ত্বাবধানে থাকা এই মন্দিরের অবস্থান চারবাংলা মন্দির থেকে 100 মিটারের মধ্যেই। এটা হচ্ছে রানী ভবানী নির্মিত স্যার নাট মন্দির। তৎকালীন সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠান, রথযাত্রা, ঝুলনযাত্রা বা যে কোনো পার্বণ যখন হতো, তখন এখানে নাটকের সাহায্যে ভগবানের মহিমা কীর্তন পরিবেশন করা হতো। যেখানে হতো সেটাকে বলা হয় নাট মন্দির। মুর্শিদাবাদে এসেছি যখন, নবাব সিরাজউদ্দৌলার সাথে দেখা করব না তা কি হয়? আমাদের পরের গন্তব্য খোশবাগ, যেখানে চিরনিদ্রায় তিনি শায়িত। চলে এসেছি খোশবাগ। কি আছে ভেতরে চলো দেখাই। তার আগে বাইরেটা দেখো, এই গাছটা কি অপূর্ব, পুরো আকাশ ছেয়ে রয়েছে মনে হচ্ছে না? এই খোশবাগকে সবাই সিরাজদৌল্লার সমাধি বলেই জানি, কিন্তু এখানে সিরাজ ছাড়াও আলীবর্দী খান, সিরাজের বেগম লুৎফা, আলীবর্দীর পত্নী সরফুন্নিসা বেগম, সিরাজের মা আমিনা বেগম, ঘসেটি বেগম এবং তাদেরই পরিবারের আরো 28 জন শায়িত রয়েছেন, যার মধ্যে মাত্র 17 জনকেই চিহ্নিত করা গেছে। আলীবর্দী খানের পত্নী। আর এখানে দুটো সমাধি রয়েছে। ইনি হচ্ছে সিরাজদৌল্লার মা, এনার নামটা আপনারা জানেন। সিরাজদৌল্লার মা হচ্ছে আমিনা বেগম, আর তার পাশে হচ্ছে ঘসিটি বেগম। ঘসিটি বেগমের মুর্শিদাবাদে মতিঝিল বলে একটি পার্ক রয়েছে, হয়তো আপনারা দেখেছেন। তো এই আমিনা এবং ঘসিটি বেগমকে তৎকালীন সময়ে মির্জাফরের বড় ছেলে মিরন ভরা গঙ্গাতে
নৌকায় ভাসিয়ে দেওয়া হয়, তারপর নৌকার তলাটা ফুটো করে দেওয়া হয়, তারা জলে ডুবে মারা যায়, সলিল সমাধি হয়। একটু আগেই তোমাদের বলছিলাম না, কিছু কবরকে শনাক্ত করা সম্ভব হয়নি। এই কবরগুলো তাদের। মিরন এদের প্রত্যেককেই নৃশংসভাবে হত্যা করে। এদের মধ্যে শিশুরাও ছিল। বাংলার রক্তাক্ত ইতিহাসের এই চিত্র শুনে এবং দেখে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে, বিশ্বাস করো। ওই যে ফলক দেওয়া কবরটা দেখছো, ওটাই নবাব সিরাজের। আর এইখানে শায়িত আলীবর্দী খান। একটা মন কেমনের রেশ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। পরের গন্তব্য মা কিরিটেশ্বরীর মন্দির। একটা জায়গা এবং একটা ল্যান্ডস্কেপ দেখে দাঁড়াতে বাধ্য হলাম, একটু যাই। সূর্য ওদিকে ডুববে ডুববে করছে, মানে এখনো বেশ কিছুটা সময় বাকি, কিন্তু মেঘের মধ্যে দিয়ে ফিল্টার্ড সূর্য রশ্মিটা যে কি অপূর্ব লাগছে। আর এখানে ধান ক্ষেত, জল জমে আছে, সেই রিফ্লেকশন দেখাচ্ছি। চলো, এই যে এখানে একটু উঠতে হবে। এই যে কি অপূর্ব লাগছে, আহা। আহা, সেরা। ইতিহাসের সন্ধানে এসে মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে এরকম একটা সোনালী বিকেল পাবো কখনো কি ভেবেছিলাম? গোধূলির সোনালী আলো সবুজ ধানে ছড়িয়ে পড়ে সবুজ ধানকেও কিন্তু সোনালী আভা দিচ্ছে, দেখেছ? ছোট্ট যাত্রাপথ, কিন্তু সেই যাত্রাপথকেই এক অন্য মাত্রা দিল এই গোধূলি স্নাত ধান ক্ষেত। এই হলো মা কিরিটেশ্বরী মন্দির। ভীষণ জাগ্রত এই মন্দির এবং 51 সতীপীঠের এক পীঠ। কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি এটা। এটা নিরাপত্তার প্রয়োজনে বাইরে থাকে, আচ্ছা, মন্দিরে থাকে। পৌষ মাসের মঙ্গলবার, চারটে মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ কোনোদিন আপনারা এখানে আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের সরাসরি দর্শন হবে শিলার আছে। আরো এক প্রচলিত গল্প বলে, নবাব মির্জাফরের কুষ্ঠব্যাধি সেরেছিল মা কিরিটেশ্বরীর চরণামৃত খেয়ে। এর প্রতিদানে নবাব মির্জাফর জলকষ্ট দূর করতে পূর্ব পশ্চিম বরাবর এই পুকুর খনন করে দেন। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে একটা জঙ্গলের মধ্যে, এদিক ওদিক তাল গাছের সারি, জঙ্গলের মাঝখানে শিব মন্দির। কত কিছু করা যেত, কত কিছু আমাদের ইতিহাস নিয়ে পরবর্তী প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে বোঝানো যেত, শোনানো যেত গল্প। সেগুলো কিভাবে নষ্ট হচ্ছে চোখের সামনে। খারাপ লাগে, বিশ্বাস করো, সত্যি খারাপ লাগছে। একটু আগে বলছিলাম না, রাগ হচ্ছে প্রচন্ড, এখন থেকে খারাপ লাগছে। আমি যা গল্প শুনলাম এখানে এসে, মা কিরিটেশ্বরীর মন্দিরে এসে, সেটাও একটু ইমোশনাল করলো। আমরা এত জাতপাত বিভেদ করি সব সময়। একটা মন্দির যেখানে সর্বধর্ম সমন্বয় আজ থেকে কত বছর আগে রানী করে গেছেন। 51বর্তী পরিবার, আমাদের পুরোহিত বাবুর বক্তব্য হচ্ছে 51বর্তী পরিবার মানে আগে ছিল সব জাতিরা এক জায়গায় ছিল, মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, যত ধর্ম আছে। ইভেন ওই মা কিরিটেশ্বরীর যে ব্যাকড্রপটা, যেটা চালচিত্র বলে ব্যাকড্রপ, ওখানে পুরো রয়েছে সেই জিনিসটা। আর এখানে এসে দেখছি, হ্যাঁ, মন্দির ভেঙে রাস্তায় রাবিশ ঢালা হচ্ছে। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এই আর কি। তাও বলবো, যারা একটু রুচিসম্মত মানুষ, যারা এখনো আমাদের সংস্কৃতির পরোয়া করো, এখন আমাদের শিক্ষা রুচির পরোয়া করো, প্লিজ মুর্শিদাবাদ এসো। অনেক কিছু রয়েছে তোমাদের জন্য, অনেক কিছু রয়েছে।
এখনো যেটুকু রয়েছে তোমরা যদি আসা শুরু করো তাহলে হয়তো এগুলো রক্ষা পাবে ইন ফিউচার। তোমরা যদি না আসো এগুলো এইভাবে অবহেলায় পড়ে থাকবে এবং দিন দিন আরো মানুষ আঁচড়ে কামড়ে এগুলোকে নষ্ট করে ফেলবে, এই আর কি। এসো, পারলে এসো প্লিজ। আজকের শেষ গন্তব্য ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন এই শ্রী শ্রী জগৎবন্ধু। এখানকার আবহ ভীষণ স্নিগ্ধ ও সুন্দর, তাই তোমরা চাইলে একবার ঢু মারতেই পারো। প্রথম দিনের সফরনামা শেষ। ভাগীরথীর জলে রাত্রের হাজারদুয়ারির প্রতিফলন দেখতে দেখতে আমরা ফিরে চললাম আমাদের হোটেলে। টাটা, দেখা হবে, চলো টাটা, এগো টাটা। মুর্শিদাবাদের লালবাগে আজ দ্বিতীয় সকাল। অনেক অনেক কিছু দেখানোর আছে তোমাদের, তাই চলো যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি। মুর্শিদাবাদের ইতিহাস কিন্তু শুধু মুর্শিদ কুলি খান থেকে ওয়ারেস আলী এই 18 জন নবাবেই সীমাবদ্ধ নয়। এখানকার বাতাসে বৌদ্ধ, জৈন, গৌড়রাজ শশাঙ্কের, পাল বংশের, এছাড়া অসংখ্য জমিদার ও রাজরাজড়াদের ইতিহাসের গন্ধ মিশে রয়েছে। না জানি কত ঐতিহাসিক জায়গা ছড়িয়ে রয়েছে এই গোটা মুর্শিদাবাদ জুড়ে। তারই একটি আমাদের পরের গন্তব্য কাঠগোলার বাগানবাড়ি। আমরা চলে এসেছি কাঠগোলার বাগানবাড়ি। এই যে গেটটা দেখছো, এটা নহবতখানা গেট। আজ থেকে প্রায় 200 বছর আগে যখন নবাব বা রাজারা আসতেন, তখন এই গেটে সানাই বাজিয়ে উপর থেকে ফুলের বৃষ্টির মাধ্যমে তাদের স্বাগত জানানো হতো। ঢুকেই ডান দিকে চোখ গেল অশ্বারোহণরত একটি মূর্তির দিকে। গাইড দাদা বললেন ইনি এই বাগানবাড়ির প্রতিষ্ঠাতা রায়বাহাদুর লক্ষ্মীপত সিং দুগাড়। এরকম আরো 4টি মূর্তি রয়েছে এখানে, যা এক একটা প্রজন্মকে রিপ্রেজেন্ট করে। মুর্শিদাবাদের ইতিহাসে জৈন সম্প্রদায় এনাদের হাত ধরেই পদার্পণ করেছিল। একটু এগোতেই বাঁ দিকে নজর গেল স্টেপওয়েল বাউড়ির দিকে। চারিদিক ঘেরা এই জায়গায় দুগাড় বাড়ির মহিলারা স্নান করতেন। বিরাট জায়গা জুড়ে ছড়িয়ে এই বাগান বাড়ি। শুনলে অবাক হবে, বাড়ির বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে ছোট্ট একটা চিড়িয়াখানাও ছিল। এইটা ছিল তার গেট। প্রকৃতির কোলে তো অনেক ঘুরেছি, কিন্তু এই ধরনের অনুভূতি, মানে এই শিহরণ জাগানো অনুভূতি যেটা একটা ঐতিহাসিক জায়গায় এলে হয়, এই অনুভূতিটা কিন্তু নতুন। কিছুদিন আগে আমাদের ইউটিউবে আমরা সেটা নিয়ে কাজও করেছি, ক্লক টাওয়ার বলে একটি চ্যানেলে। এখন দাঁড়িয়েছি সেই বাগান বাড়িতে, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। ইতিহাসকে সচক্ষে দেখছি। দারুণ দারুণ। চেষ্টা করব যতটা ডিটেলে দেখানো যায়। মুর্শিদাবাদকে একটা ভিডিও দিয়ে সাম আপ করা সম্ভব না। একটা কেন, আমার মনে হয় 100টা ভিডিও দিয়েও সাম আপ করা সম্ভব হবে না। এখানে এত কিছু আছে। এই যে বাগান বাড়ি, এটা কিন্তু দুগাড় বংশের থাকার জায়গা ছিল না, ওনাদের অবসর যাপনের জায়গা ছিল। আচ্ছা, যে ঝাড়বাতিগুলো দেখছো এগুলোই কিন্তু বেলোয়ারি ঝাড়, এবং যে শেপটা, মানে ভাবো একটা সময় এই প্রত্যেকটা এতগুলো ঝাড়ে প্রত্যেক দিন, ইনফ্যাক্ট বলা ভালো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মোমবাতি পাল্টাতে হতো, এবং সেটা কাউকে না কাউকে করতে হতো। মানে ফুল টাইম জব আর কি, যেটা আলোচনা করছিলাম আমি আর অমিত দা। আগে এর নাম ছিল ছত্রবাগ, কিন্তু এখানে একটি বিশেষ ধরনের গোলাপ হতো যার নাম কাঠ গোলাপ। তার থেকেই পরে এর নাম হয়ে যায় কাঠগোলার বাগান বাড়ি। সেই সময় এখানে মনোরঞ্জনের জন্য এই নাচমহল ছিল, ছিল এই জৈন মন্দিরও। আচ্ছা, আমরা এই মুহূর্তে তো যে মন্দিরে রয়েছি, আমি এসে অভিভূত, জাস্ট বাকরুদ্ধ যে এরকম এত সূক্ষ্ম পাথরের কাজ হতে পারে। তো এইখানে কিন্তু ভিডিওগ্রাফি করা একদম অ্যালাউড নয়। আমি একদম উপর মহলে অমিতদা পারমিশন করিয়ে তবে আমরা এটা শ্যুট করছি, যাতে তোমরা দেখতে পাও এবং এখানে আসতে পারো। এই কাজগুলো সচক্ষে দেখা না ভীষণ দরকার। পাথর কেটে জাস্ট কিভাবে
নকশা, মানে মার্বেল কেটে কিভাবে এটা টোটাল একটা মার্বেল। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পরেশনাথ পাহাড় থেকে শুরু করে কত কিছু জাস্ট ছবির মতো আঁকা। এই যে দরজাগুলো দেখছে, এগুলো চাঁদির দরজা, পেছনে যে নকশাগুলো সব সোনার নকশা, অসাধারণ, অসাধারণ বলেও কম বলা হয়। তো একটাই অনুরোধ, আমি ভিডিও করছি বলে তোমরা ভিতরে এসে ভিডিও করতে চেও না, কারণ এটা এখানে পারমিশন দেওয়া হয় না এবং একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। এবং আমি একদম উপর মহলের পারমিশন নিয়ে আবারও বলছি, জাস্ট ভিডিওর স্বার্থে যাতে বহু মানুষের কাছে পৌঁছয় এই জায়গাটা, আমি খুব আর্জ করেছি যে মুর্শিদাবাদকে আরও কিছু মানুষের জানা উচিত। অমিতদা অক্লান্ত চেষ্টা করছে যে আরও কিছু মানুষের কাছে মুর্শিদাবাদ পৌঁছোক, আমাদের ইতিহাস পৌঁছোক, সেই জন্য আমি ভিতরে ঢুকেছি। চলো এবার মুর্শিদ কুলি খান যেখানে চিরনিদ্রায় শায়িত, তোমাদের সেখানে নিয়ে যাই, কাটরা মসজিদ। আমার দেখা সংরক্ষিত যে কটা প্রপার্টি আমি এখনো পর্যন্ত দেখলাম, এটা তার অন্যতম। মুর্শিদ কুলি খাঁর সমাধি মসজিদ, এটা অবশ্যই আসা উচিত। দারুণ জায়গা, দারুণ জায়গা, ইতিহাস এখানে জীবন্ত। আমাদের বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস, ছোট ছোট ইটের গাঁথুনি আজও একইভাবে রয়েছে। এই যে এই হলো কাটরা মসজিদের বিরাট চাতাল। এখানে একসাথে 2000 ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা নামাজ পড়তে পারতেন। এই মন্দিরের মাথায় টোটাল 5টা গম্বুজ ছিল। মাঝখানের 3টি গম্বুজ 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে ভেঙে গুঁড়িয়ে যায়। তলে ছিল স্যার নিচে ফায়ার প্লেস ছিল, নিচে কিছু দেখেছি। ওগুলোতে শীতকালে কাঠকয়লার সাহায্যে আগুন জ্বালানো হতো। মসজিদগুলি বৃদ্ধ বয়সে যখন উপনীত, তখন এই মসজিদ নির্মিত হচ্ছে। তাহলে বুড়ো মানুষরা যখন নামাজ পড়বে, তলে যদি কাঠকয়লা দিয়ে আগুন দেওয়া যায়, তাহলে মেঝেটা তেতে সে আরাম অনুভব করবে এবং এই জালি দিয়ে সেই হিটটা ভেতরে স্প্রেড করবে। সর্বোপরি গ্রীষ্মকালে এগুলোতে খসখসি নারকেলের ছোবা দিয়ে জল দিয়ে দেওয়া হতো, আর তলে সব কুলারের কাজ করা হতো, তাহলে কুলারের ঠান্ডা থাকে, কুলারের কাজ করতো। মুর্শিদ মানে বিশ্বস্ত, আর কুলি মানে স্যার বৃত্ত। কথিত লোকে বলে ঔরঙ্গজেব কাউকে বিশ্বাস করতেন না নিজের ছায়াকেও, কিন্তু তিনি মুর্শিদ কুলিকে বিশ্বাস করতেন। এবং আপনারা হয়তো প্রবাদটা শুনে থাকবেন যে মুর্শিদাবাদের টাকা এককালে দিল্লি চলতো, এটা তার একটা দৃষ্টান্ত। আজ থেকে 300 বছর আগে স্যার 1 কোটি মানে আজকের বাজারে প্রায় 3000 কোটি টাকা তিনি প্রেরণ করেছিলেন। তো সেই মুর্শিদ কুলি শেষ জীবনে যখন জানতে পারেন যে এই মসজিদ নির্মাণ করতে অনেক হিন্দু মসজিদ বিধ্বস্ত হয়েছে, তিনি অনুতপ্ত হয়ে সোপানের তলদেশে সমাহিত হন, যার ফলে ওপর দিয়ে পুণ্যার্থীরা গেলে তাদের চরণধুলি তিনি লাভ করতে পারবেন। সারা জীবনে তিনি যে অপকর্ম বা পাপ করেছেন, সেটা তার প্রায়শ্চিত্ত হবে। খ্রিস্টানদের সমাজে যেমন কনফেস করার ব্যাপার, এটা তার বিশ্বাসের ব্যাপার। এই ধরনের কবর স্যার খুব কম আপনি পাবেন। মুর্শিদাবাদের 2টো রয়েছে, এটি একটি, আর তার মেয়ে আজিমুন্নেসার আরেকটি সিঁড়ির তলে কবর রয়েছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আজ থেকে এত বছর আগের এই স্থাপত্যগুলো শুধু যে আমাদের ইতিহাস তাই নয়, আমাদের ইতিহাস এবং আমাদের তখনকার দিনের শিক্ষা, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কতটা সাউন্ড ছিল সেগুলো কিন্তু প্রমাণিত। মানে এই স্ট্রাকচারগুলোকে কত পরিকল্পনার সাথে বানানো হয়েছে যাতে কিছুটা আরাম হয় গরমের সময়, শীতের সময়, তীব্র শীত তীব্র গরম থেকে প্রোটেকশন পাওয়া যায়, আরাম পাওয়া যায়, উপশম পাওয়া যায়। কতটা প্ল্যান্ড হলে এইগুলো সম্ভব। মানে ইউরোপীয় সভ্যতা, মানে যে সভ্যতা নিয়ে আমরা বড়াই করি আর কি, সেই ইউরোপীয় সভ্যতা হালের সভ্যতা, এবং তারা সভ্য হয়েছে আমাদের সভ্যতা ভাঙিয়েই। কিন্তু মানে ইতিহাস বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ থেকে যা নিয়ে গেছে তার জোরে আজকে কিন্তু ওরা বলিয়ান। সে সব আমাদের দেশে ছিল। আমাদের বাংলা একটা সময়, বিশেষ করে এই মুর্শিদাবাদ, ওয়ার্ল্ডের রিচেস্ট ক্যাপিটাল ছিল। এই যে কামানটা দেখছো, এটা কিন্তু মুর্শিদ কুলি খাঁর কামান, জাহান কোষা কামান। আগে এখানে অস্ত্রাগার ছিল। তো আমরা এখন সেই অস্ত্রাগারে চলে এসেছি। মানে ইতিহাসের পাতায় ছিল, এখন আর নেই, এখন শুধু কামান রাখা। তো এই জাহানকোষা কামান নির্মাণ করেছিলেন ঢাকার জনার্দন নামে এক কর্মকার। এই কামান উঁচু থেকে প্রায় 10 কিলোমিটার দূরের লক্ষ্যভেদ করতে পারত।
এবং এই যে লোহার বালাগুলো আপনি দেখছেন, হ্যাঁ এই লোহার বালাগুলোর সাহায্যে সামনে 50 থেকে 60 জোড়া ষাঁড় বা বলদ এগুলোকে এক স্থান থেকে অপর স্থানে টেনে নিয়ে যেত। চলার পথে যদি কামানের চাকা গর্তে পড়ে যায়, সেই চাকাগুলো তুলে দেওয়ার জন্য হাতি থাকতো। এবং ধরুন স্যার একটু আস্তে আস্তে এগিয়ে আসুন, কামানটাকে অনেক উঁচু স্থানে নিয়ে যেতে হবে, তাহলে হঠাৎ তো গাড়ি গড়িয়ে যেতে পারে। পিছনের দিকে একটি হাতি থাকতো, সেই হাতিটির কাজ ছিল এইখানে সে কপাল দিয়ে কামানটাকে ঠেলবে। হাতির কপালে এইখানে গর্ত থাকে, কামানের এই অংশটা সামান্য উঠিয়ে দেওয়া হয়েছে, মানে হাতিরা যেন সমান্তরাল ভাবে গ্রিপ পায়, ঠেলাটা দিতে পারে। এই যে বাগানটা দেখছো, এটাও ছিল মুর্শিদ কুলি খাঁয়ের। ইতিহাস প্রসিদ্ধ পলাশীর যুদ্ধ কিন্তু এরকমই একটা আমবাগানে হয়েছিল। এবারের গন্তব্যটা আরো ইন্টারেস্টিং। এটি হচ্ছে ঐতিহাসিক ফৌতি মসজিদ। এর নির্মাতা হচ্ছেন মুর্শিদ কুলি খানের নাতি সরফরাজ খান। উপরে ফুটো আছে গম্বুজে, তাই লোকে বলে ফুটো মসজিদ। প্রকৃত নাম ফৌতি। ফৌতি মানে মৃত, মানে অসম্পূর্ণ, অর্থাৎ কোনোদিন নামাজ হয়নি এমন। যদি সম্পূর্ণ হতো তাহলে এটাই ঐতিহাসিক মুর্শিদাবাদের সর্ববৃহৎ মসজিদ হতো। এইটাও তার মানে ন্যাচারাল ফুটো নয়, মানে এটা জাস্ট কমপ্লিট হয়নি, অসম্পূর্ণতার ফুটো। ইয়েটা বসা হয়নি, কলসটা থাকে। কলসটা থাকে। আচ্ছা এদিকে আরো কিছুটা গ্যাপ, কারণ এটা তৈরি হয়নি, ওদিকেও তাই, ওদিকে আরোই নেই। আর ওটা আরেকটু কম, ওই দিকের গুলো যে ভৌত মসজিদে আমরা অবস্থান করেছি, কথিত এই মসজিদ তৎকালীন সময়ে রাতারাতি নির্মিত হয়েছিল, এক রাত্রিতে, কিন্তু নির্মাণ কার্য এক রাত্রিতে সম্পূর্ণ হয়নি, অর্থাৎ গম্বুজগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এবং বলা হয় যারা নির্মাণ করেছিল তারা কেউ মানুষ না, যার জন্য হ্যাঁ, ভোরের আলো ফোটার সাথে সাথেই তারা কাজ বন্ধ করে তারা পালিয়ে যায়, চলে যায়। হ্যাঁ, জিনপরিরা নির্মাণ করে। হ্যাঁ এইটা আমি শুনেছিলাম, আমি এই কারণে বলছিলাম না, এখানে আমার ফুটি মসজিদ বা ফতি মসজিদের নামটা শুনতেই আমার মাথায় ওই জিনিসটা স্ট্রাইক করেছে যে কোথাও আমি পড়েছিলাম। কোনটা সত্যি, কোনটা গল্প, কোনটা মিথ, সেটা আমি জানি না, সেই তর্কে যেতেও চাই না। কিন্তু এটা যে আমাদের ইতিহাস এবং অসমাপ্ত এক মসজিদের ইতিহাস, সেটা নিয়ে তো কোনো বিতর্ক থাকতে পারে না। আরও একটা জিনিস যেটা লক্ষণীয়, এই যে এপাশে প্লাস্টার, এবং প্লাস্টারে কিন্তু নকশার কাজ অলরেডি কিন্তু কমপ্লিট, এদিকে কমপ্লিট করা। এইবার যে কারণে এটাকে ফৌতি মসজিদ বলে, মানে ইনকমপ্লিট মসজিদ, মানে করতে করতে আর গড়া হয়নি, সেই লজিকে যদি যাই তাহলে কিন্তু প্লাস্টার হওয়ার কথা নয়, তাই না? মানে আমরা জেনারেলি কি করি, আমাদের ইটের গাঁথনি আগে হয়, পুরো বাড়িটা কমপ্লিট হয়, তারপর প্লাস্টার দিয়ে ফিনিশিং হয়। এখানে ফিনিশিং এর কাজ কিন্তু সাইডে অলরেডি হয়ে গেছে। এই যে প্রত্যেকটা নকশা করা, এই যে পিলারগুলো, থামগুলো, এই থামে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ দেখছি, এই থামটা এরকম স্পাইরাল বাইন্ডিং দেখছি, মানে ওই থামে আবার এরকম ক্রিস ক্রস দেখছি। প্রত্যেকটা থামের মধ্যে ডিজাইনিং, মানে কলকা কিন্তু করা। এইটা অ্যাবনর্মাল না, মানে এই জিনিসটা নর্মাল নয়। এইটা তখনই হতে পারে যখন রাতারাতি, মানে একদিক থেকে গড়া হচ্ছে বা সবাই সবার মতো কাজটা কমপ্লিট করার চেষ্টা করছে, চারিদিক থেকে কমপ্লিট করার চেষ্টা করছে, সবাই সবার মতন ডিজাইন। একদম। তো ব্যাপারটা কিন্তু ভেবে দেখার আছে, মানে যা রটে তার কিছুটা তো ঘটে, মানে না হলে এমনি এমনি রটে না। এবার কতটা রটনা, কতটা সত্যি, সেটা থাক, ইতিহাসের গর্ভেই থাক, সব ইতিহাস খুঁড়ে বার করার দরকার হয় না। হোটেলে ফিরে লাঞ্চ সেরে আবার বেরোলাম। গন্তব্য রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের বাড়ি। দুটো কারণে এই জায়গাটা খুব স্পেশাল, চলো ওখানে গিয়েই বলছি। আমরা এখন চলেছি রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের বাড়ি, এটা রাজবাড়ি। এখানে অনেক ইতিহাস, এখানকার আমাদের প্রথিতযশা লেখক বা প্রথিতযশা ব্যক্তিরা, আমাদের বাঙালির ইতিহাসের, তারা সবাই এখানে এসেছেন। তো এখন এই রাজবাড়ি কিন্তু অন্য কারণে খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র মুক্ত জেল, মুক্ত সংশোধনাগার এইটাই। এখানেই এখন তাদের রাখা হয়, আমাদের জেলবন্দি যারা মুক্ত কয়েদি তাদের। এইটা হলো রাজবাড়ির চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী মন্দির। ওই যে বন্দে মাতরম লেখা দেখছো, মনে প্রশ্ন আসছে না মন্দিরে বন্দে মাতরম লেখা কেন? আসলে বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস আনন্দমঠ এই মন্দিরে বসেই লেখা, যে উপন্যাসের অলংকার এবং আমাদের অহংকার ওই বন্দে মাতরম ধ্বনি।
আর এইটা যেটা দেখছো এটা সেই রাজবাড়ির পরিত্যক্ত পার্ট। চলো এবার তোমাদের একটু পদ্মা দেখিয়ে নিয়ে আসি। আমরা একদম পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা খুব মানে বোঝা যাচ্ছে এখানকার পভার্টি লেভেল বেশ ভালো মতো আছে, এবং বর্ডার এরিয়া, পদ্মা খুব কাছেই, পদ্মাই দেখতে যাচ্ছি। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার মুখে যে হাসিগুলো, সেগুলো এতটা অনাবিল, এতটা আন্তরিক। ভালো হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল। মানে হয়তো পয়সা নেই এনাদের, বাট জীবনে শান্তি আছে। এই যে পেছনে সূর্যাস্ত হচ্ছে, আর আমাদের গঙ্গাই এখানে নাম পাল্টে পদ্মা হয়ে বইছে, ওপারেই বাংলাদেশ। তো মুর্শিদাবাদ এলে এই বাংলাদেশকেও একটুখানি ছুঁয়ে আসা কিন্তু যাবে, সম্ভব আর কি। অ্যাটলিস্ট চোখের দেখা তো দেখাই যাবে। বর্ডার এরিয়া, এটাও একটা ইউএসপি। তোমরা যদি এখানে ঘুরতে আসো, ইতিহাস তো দেখবেই, সাথে অন্য একটা দেশও দেখা হবে, চোখের দেখা অ্যাটলিস্ট। এই যে পদ্মা এখানে পাড় ভেঙেছে, অসাধারণ লাগছে। এই যে এই পাড়টা সোজা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়া, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। তো এই সূর্য ডুবছে আর কত দূর অবধি তার প্রতিফলন দেখতে পাচ্ছি, দেখো। আহা, মানুষের জীবন কত অনিশ্চিত। ওদের সাথে কথা হচ্ছিল, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে যেখান থেকে নদী শুরু, আগে এই জায়গাটা পুরো মাঠ ছিল, সেই মাঠ কিন্তু পদ্মা গিলে ফেলেছে। আর এখানে যত বাড়িঘরদর আছে আমার পেছনে, এই দেখো যে পেছনে বাড়িঘরদরগুলো, এগুলো কিন্তু ভ্যাকেন্ট করার কাজ শুরু হয়ে গেছে, অনেকে জিনিসপত্র নিয়ে চলেও গেছে। মানে এখন যেখানে দাঁড়িয়ে আছি, আর কদিন পর হয়তো এই জায়গাটাও থাকবে না। কালারটা শুধু ওদিকেই সীমাবদ্ধ ছিল, এবার আস্তে আস্তে না সূর্য ডোবার পর কালারটা পুরো ছড়িয়ে পড়ছে। দেখো এদিকটা বাংলাদেশ, বাংলাদেশের উপরও একই গোধূলি রঙা মেঘ, অসাধারণ লাগছে। আচ্ছা, আমি এখন রয়েছি জিয়াগঞ্জে। জিয়াগঞ্জ যে কারণে তোমরা সবাই চেনো, আমাদের দেশের গর্ব অরিজিৎ সিং, তার বাড়ি এখানে। কিন্তু এই জিয়াগঞ্জের আদি নাম কিন্তু বালুচর। আর এখানেই মুর্শিদাবাদের বিখ্যাত মসলিন তো আছেই, ইনফ্যাক্ট বালুচরের সাথে মিল নামের যে শাড়ি, বালুচরি শাড়ি, তার উৎপত্তি কিন্তু এখান থেকে। ওনাদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, ওনারাও খুবই হতাশ আর কি। তার কারণ কোনো প্রচার নেই এগুলোর। ওনাদের এক একটা শাড়ি বানাতে 4 দিন লাগে বলল। তো সেই মজুরি বা সেই দাম ওনারা পান না, তো হতাশা আসাটাই তো স্বাভাবিক। এই যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, এই আওয়াজটা কিন্তু এই গোটা রাস্তা জুড়ে পেলাম। এটা মুর্শিদাবাদী মসলিনের একটা ছোট্ট শোরুম। পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি, চুড়িদার সব পাওয়া যায়। কালেকশনও বেশ ভালো লাগলো, তোমরা চাইলে ঢু মারতেই পারো। সকাল সকাল উঠে এখন আমি আর অমিতদা যাচ্ছি অমিতদার লালবাগের ফেভারিট চা খেতে। এই যে নহবত খানা, তার জাস্ট আগে সুজয়দের বাবাটি। খুব ভালো চা, রেকমেন্ডেশন রইল। ডান দিকের এই লাল পাঁচিলটা সংশোধনাগারের পাঁচিল। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ দাঁড়াতে বললাম দাদাকে, অমিতদাকে, আর ব্যাক করালাম। তার কারণ এই যে দেখো কাঠ দিয়ে কি তৈরি হচ্ছে। এটা সিঙ্গেল কাঠ দিয়ে তৈরি? হ্যাঁ, এটা একটা কাঠের গাছের শিকড়। গাছের শিকড়? হ্যাঁ, মাটির তলে পোঁতা থাকে এই শিকড়। তুলে নিয়ে আসি ছেলে পিলেকে দিয়ে। আচ্ছা, 300 টাকা করে দিয়ে তাকে বানাইছি। কি নাম তোমার? আর মোবাইলটা পড়ে গেল। আরে কি নাম বলো? আমার নাম কেশবচন্দ্র হালদার। কেশবচন্দ্র হালদার। এইটার দাম কত? মানে এটা কি এরপর পালিশ হবে তো? এইটা এখন কারুকার্য হবে, কারুকার্য হবে, অনেক কারুকার্য হবে। এগুলো কিরকম দামে বিক্রি হয়? এটা সিং হবে, কারুকার্য হবে, 7,000 টাকা দাম হবে। 7,000 টাকা দাম হবে। এটা কি রবীন্দ্রনাথ হচ্ছে? এটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হয়ে গেছে। দারুণ।
বেঁচে থাকুক আমাদের শিল্প, বেঁচে থাকুক আমাদের শিল্পকলা, এগুলো সত্যি অসাধারণ লাগছে দেখতে। হাতি দেখেন কারিকার্য হচ্ছে, লাইট জ্বলবে। লাইট জ্বলবে? হ্যাঁ, ভেতর দিয়ে ফুটো হবে, যেখানে একটা লাইট জ্বলবে রাতবেলা, উপরে একটা স্টে হবে। দারুণ। এবার আবার ইতিহাস ছোঁয়ার পালা। চলো তোমাদের এবার সেই সময়ের আস্তাবল দেখাই। এক সময় যার বুক শয়ে শয়ে ঘোড়া হাতির আওয়াজে গমগম করত, আজ তার চেহারা কঙ্কালসার, মাথার ছাতও ভেঙে পড়েছে, আর ছত্রাকের মতো গজিয়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। বিশ্বাস করো, খুব খারাপ লাগে। চোখের সামনে ইতিহাসকে একটু একটু করে শেষ হয়ে যেতে দেখলে খুব খারাপ লাগে। মুর্শিদাবাদে আজকে শেষ দিন, বলা ভালো লালবাগে শেষ দিন। কি হয় জানো তো, ব্যাপারটা হচ্ছে মুর্শিদাবাদের একটা মিক্সড রিভিউ আমি আগে পেয়েছি। তার মেন রিজন হচ্ছে, আগে যেহেতু লালবাগ আমাদের যত এই দ্রষ্টব্য স্থান, ঐতিহাসিক স্থান লালবাগ চত্বরকে ঘিরে, এর 4-5 কিলোমিটারের মধ্যেই ম্যাক্সিমাম। কিন্তু আগে লালবাগ চত্বরে কোনো ভালো হোটেল না থাকায় সবাই বহরমপুরে থাকতো, সেখান থেকে টোটো বা কোনো গাড়ি ভাড়া করে, ট্যাক্সি ভাড়া করে তারা আসতো। তো সেটা একটা অনেকটা টাইম টেকিং প্রসেস, আর সবকিছু ভালোভাবে ঘোরা ওইভাবে সম্ভব হয় না জার্নি যদি, কারণ এখানে কাছাকাছি এত জিনিস যে আমি 3 দিন থেকেও কভার করতে পারলাম না। তাহলে ভাবো যারা 1-2 দিন হাতে সময় নিয়ে আসে, প্লাস অতটা জার্নি করে আসতে হবে এক্সট্রা বেশ কিছুক্ষণ। তো এই লালবাগে হোটেলটা হয়ে যে কি ভালো হয়েছে, আমি লোকাল মানুষদের সাথে কথা বলেও বুঝলাম সেটা। এই হোটেলটা হওয়ার 1 বছরের মধ্যে বেস্ট ইকো ট্যুরিজম ভিলেজ হয়েছে। তো খুব ভালো একটা পজিটিভ সাইন নিয়ে এসেছে আমাদের হোটেল প্যালেস ভিউ। তো তোমাদের যদি লালবাগ আসার প্ল্যান থাকে এবং একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরতে চাও, আমি প্যালেস ভিউ এর নাম্বার দিচ্ছি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে, যোগাযোগ করে নিতে পারো। আপাতত চলো, পরের গন্তব্য অপেক্ষা করছে। আচ্ছা, আমরা চলে এসেছি শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে। এখানকার সবকিছুর সাথে না ইতিহাস বিজড়িত। তো এই রাধা মাধব মন্দিরের একটা অদ্ভুত অলৌকিক ইতিহাস আছে, অলৌকিক বলাই ঠিক হবে আসলে। এই মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো মন্দির, মতিঝিলের পাড়ে অবস্থিত। ইতিহাস বলছে এই মতিঝিলে ছিল ঘসেটি বেগমের মহল আর মসজিদ। একদিন ঘসেটি বেগমের স্বামী নবাব নওয়াজ আলী খান যখন নামাজ পড়ছিলেন, এই রাধা মাধব মন্দিরের কাসর ঘণ্টার ধ্বনিতে খুব বিরক্ত হন এবং পেয়াদা পাঠিয়ে এই মন্দিরের সেবাইত বংশকে উঠে যেতে বলেন। তখন মন্দিরের সেবাইত ছিলেন শ্রী লক্ষ্মীনারায়ণ গোস্বামী, তিনি উঠে যেতে অস্বীকার করেন। তাই তাকে শায়েস্তা করতে নবাব নিষিদ্ধ মাংস প্রেরণ করেন ঢাকা পাত্রে সাজিয়ে। কিন্তু যখন সেই ঢাকা পাত্র খোলা হয়, তিনি দেখেন নিষিদ্ধ মাংস ফুলে পরিণত হয়েছে। এরপর তিনি এই মন্দিরের মহিমা উপলব্ধি করেন এবং মন্দিরের জন্য জমি দান করেন। যে জমিতে চাষ আবাদ হয়ে সেই টাকা থেকেই আজও এই মন্দির চলছে। এই হচ্ছে মতিঝিল। ইচ্ছেডানায় ভেসে মতিঝিলকে ঠিক এরকম লাগে। ঝিলের আকৃতি যে অশ্বক্ষুর আকৃতি, সেটা আশা করি বুঝতে পারছো। এই যে সামনের গেটটা দেখছো, এটাও একটা নহবতখানা। একে সাউথ গেট বলে এখন। মির্জাফরের শেষ বংশধরেরা আজও এই ডান দিকের সাদা বাড়িটিতে থাকেন। ঠিক তার সামনে যে ইট রঙা স্ট্রাকচারটা দেখছো, ওই যে ঘন্টা ঝুলছে, ওটাকে ঘন্টা ঘর বলে। আর বাঁ দিকের এইটা হলো ছোট ইমামবাড়া। চলো এবার তোমাদের নিয়ে যাচ্ছি ওয়াসিফ মঞ্জিল, যেখানে বাংলার শেষ নবাব থাকতেন। তবে এখন আমরা যে পার্টটা দেখছি, এখানে কিন্তু কাছারি ছিল। বাসস্থান রয়েছে এই বিল্ডিং এর ঠিক পিছনে, সেখানেও নিয়ে যাব।
ওয়াসিফ মঞ্জিলের পিছন দিকটায় যাচ্ছি, দেখো। এই যে পার্কটা দেখছো প্রায় ভগ্নপ্রায় অবস্থায়। আমি জানি না কাকে বললে, কোথায় বললে, কিভাবে বললে আরো একটু সচেতন হব আমরা, আরো একটু সংরক্ষিত হবে আমাদের ইতিহাস। এগুলো সংরক্ষণের জন্য কি আরো একটু তৎপরতা আশা করা যায় না? এই সিঁড়িটা দুদিকে উঠে গেছে এইভাবে, কি অপূর্ব স্ট্রাকচার ছিল। এই হচ্ছে রেসিডেন্সিয়াল প্লেস। কি অবস্থা হয়ে আছে এখন। পায়রা ঘুঘুদের বাসস্থান, এখন আর কিছু নেই। কি অপূর্ব হেরিটেজ ছিল, কি অসাধারণ স্থাপত্য, এগুলো সব ভেঙে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই যে বট প্রকৃতি দখল করছে সব। সময়টা যেন বড্ড কম পড়ে গেল এবার। আপাতত ঘরে ফেরার পালা। অনেক না শোনা, না বলা গল্প রেখে যাচ্ছি। সেগুলো জানতে এবং তোমাদের শোনাতে আমায় মুর্শিদাবাদ আবার আসতেই হবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, এই যে আমাদের ভেঙে পড়া ঐতিহ্য, নুয়ে পড়া সংস্কৃতি আর ঝরে ঝরে পড়া ইতিহাস, একে বাঁচাতে অন্তত একবার হলেও এসো এই লালবাগ। আমি চাই একটু সচেতনতা তৈরি হোক, একটু আমাদের ইতিহাসকে কদর করি আমরা নিজেদের স্বার্থে। না হলে এমন এক দিন আসবে, আগামী প্রজন্ম জানবেই না আমাদের গৌরবময় অতীত কি ছিল, আমাদের সোনার ভারতবর্ষ কতটা সোনার ছিল। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।